হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পাথওয়েস একাডেমি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এর ফার্স্ট চ্যাপ্টার শুরু করব, যেখানে আছে আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চারণ বা মহীসঞ্চারণ তত্ত্ব। তো দেখো, আলফ্রেড ওয়েগনার কে ছিলেন? একজন জার্মান বিজ্ঞানী ছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দ্য গ্রেট কন্টিনেন্টস ওয়ার ওয়ান্স জয়েন্ট টুগেদার ইন ওয়ান ল্যান্ড। এই কথাটা কে বলেছিলেন? আলফ্রেড ওয়েগনার। এই কথাটারই পর্যালোচনা আমরা এই গোটা ক্লাসটাই করব, যে তিনি কি বলতে চেয়েছিলেন বা কি বোঝাতে চেয়েছিলেন। তো নেক্সট দেখো, আমাদেরকে এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে, মানে আমরা কি বেসিসে বা কি মানে পথটা অনুসরণ করব। ফার্স্ট দেখো, আমরা পড়বো মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বের বিকাশ। হঠাৎ করে তো মহাদেশীয় সঞ্চারণ কেন সবার মাথায় চলে এলো? মহাদেশীয় সঞ্চারণ নিয়ে কেন সবাই এত চিন্তিত হলো? কেন বিজ্ঞানীরা এত মেতে উঠলো? এই বিষয়টা নিয়ে আমরা প্রথম দেখব যে কিভাবে আলফ্রেড ওয়েগনার মাথায় এলো যে সে মহাদেশীয় সঞ্চারণের মানে প্রমাণে একটা তত্ত্ব দেবেন। নেক্সট আমরা আলফ্রেড ওয়েগনার যে তত্ত্বটা দিয়েছেন সেই তত্ত্বটা সম্পর্কে ভালো করে জানবো, যে তিনি কি বলতে চেয়েছেন তার তত্ত্বের মাধ্যমে। তারপর দেখব মহাদেশীয় সঞ্চারণ মানে মহাদেশগুলো কেন সঞ্চারণ ঘটছে। সঞ্চারণ মানে কি বলতো? সঞ্চরণশীল মানে যেটা চলনশীল, এক জায়গায় স্থির নয়, চলছে। তাহলে আলফ্রেড ওয়েগনার বলতে চাইছিলেন যে মহাদেশগুলো চলছে। তাহলে এর কারণ কি কি হতে পারে সেটা আমরা দেখব। তারপর দেখব, কোনো কথা তো বলে দিলেই হলো না, তার সপক্ষে কিছু প্রমাণও দিতে হবে। তাহলে কি কি প্রমাণ ওয়েগনার দিয়েছিলেন সেগুলো দেখব। আর জানবে যে কোনো ভালো কাজ করতে গেলে তার কিছু সমালোচনা থাকবে। তাহলে ওয়েগনার একটা ভালো কাজ করতে গেছিলেন, তাহলে তাকে সমালোচিত হতেই হবে। তাহলে তার সমালোচনাগুলো দেখব। এবং তার তত্ত্বের গুরুত্বও নিশ্চয়ই কিছু থাকবে। তার যে তিনি যে এত বড় একটা তত্ত্ব দিয়েছেন, সেই তত্ত্বের একটা গুরুত্ব অবশ্যই থাকবে, সেই গুরুত্বটা জানবো। আর সবার শেষে আমরা আমি তোমাদেরকে একটা সহজ সরল নোটস দেব, যেটা যেটা পড়লেই তোমাদের মহাদেশীয় সঞ্চারণ আশা করছি আর কিছু পড়তে লাগবে না, ওটা পড়লেই তোমাদের হয়ে যাবে। আর কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। তো এই নোটস এবং প্রশ্নগুলো আজকের ক্লাসে মূলত আমি আলোচনা করতে পারবো না, এর জন্য আমার আর একটা ক্লাস দরকার হবে। আজকের ক্লাসে আমি এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বের বিকাশ বা কন্টিনেন্টাল ডিপ থিওরি কিভাবে ইভ্যালুয়েশন ঘটলো তার, সেটা আমরা দেখি। প্রথমে ফ্রান্সিস বেকন নামে একজন বিজ্ঞানী ছিলেন। তিনি 1620 খ্রিস্টাব্দে কি বললেন? বললেন যে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে, অর্থাৎ দক্ষিণ আটলান্টিকের যে দুটো উপকূল আছে তাদের মধ্যে তিনি সাদৃশ্যের কথা বললেন। বললেন যে দুটো মহাদেশের উপকূলের মধ্যে কিছু মিল আছে। আচ্ছা, তিনি এই কথা বললেন। তারপর নেক্সট আরেকজন বিজ্ঞানী প্লাসেট। প্লাসেট কি বললেন? প্লাসেট 1666 খ্রিস্টাব্দে বললেন অবিভক্ত মহাদেশের কথা, মানে প্যানজিয়া, বা বলতে চাইলেন যে সমস্ত মহাদেশগুলো একটা মহাদেশ আকারে অবস্থান করত। নেক্সট স্নাইডার। স্নাইডার 1858 খ্রিস্টাব্দে বললেন, একই বললেন কথাটা যেটা বলেছিলেন কি বেকন। বেকন কি বলেছিলেন? উপকূলের সাদৃশ্যের কথা, সেই কথাটাই বললেন হচ্ছে স্নাইডার। এবং তারপর দেখব টেলার। টেলার কি বললেন? টেলার বললেন মহাদেশগুলির অনুভূমিক স্থানান্তরণ ও সাপেক্ষে একটি জোরালো প্রমাণ দিলেন। মানে টেলার প্রমাণটা দিয়েছিলেন হচ্ছে যে মহাদেশগুলোর সঞ্চরণ ঘটছে বা ঘটে, এই নিয়ে তিনি একটা প্রমাণ দিয়েছিলেন। এবং সর্বশেষ এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে ওয়েগনার, যার তত্ত্ব আমরা আজকে পড়বো, আমাদের বিষয়বস্তু বা আমাদের পাঠ্য, আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব, তিনি 1912 খ্রিস্টাব্দে মূল তত্ত্বটি প্রকাশ করলেন, আলফ্রেড ওয়েগনার। আচ্ছা, নেক্সট চলো দেখি এই আলফ্রেড ওয়েগনার। তাহলে মহাদেশীয় সঞ্চারণ তত্ত্বের প্রবক্তাকে আলফ্রেড ওয়েগনার। তিনি কে ছিলেন? একজন জার্মান ছিলেন। তাহলে জার্মান ভাষায় তিনি একটা বই লিখেছিলেন। বইটার নাম কি? এই যে এইটা, হ্যাঁ, এই বইটা কিন্তু জার্মান ভাষায় লেখা হয়েছিল। দেখো, বইটার যে নামটা সেটাও কিন্তু জার্মানির নাম। আচ্ছা, তারপর 1915 খ্রিস্টাব্দে এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। 1915 খ্রিস্টাব্দে দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন নামে একটা বইয়ে তার এই তত্ত্বটা প্রকাশিত হয়েছিল। কার তত্ত্ব? আলফ্রেড ওয়েগনারের তত্ত্ব। তাহলে এখানে সহজ করে আমি বলি যে ওয়েগনার মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব দিলেন। কোথায় দিলেন? জার্মান ভাষায় প্রকাশিত তার একটি বই। সেই বইটা থেকে 1915 খ্রিস্টাব্দে তার তত্ত্বটাকে
কি করলো, ট্রান্সলেট করে এই দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেন নামে বইয়ে প্রকাশ করা হলো। তাহলে এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমরা দেখব যে এই মহাদেশ সঞ্চারণটা কি, মানে মূল বিষয়বস্তুটা দেখো। আচ্ছা, তাহলে ওয়েগনার বলেছিলেন যে কার্বনিফেরাস যুগে আগে, মানে কার্বনিফেরাস যুগ পর্যন্ত কি ছিল, একটাই মহাদেশ ছিল, একত্রিত মহাদেশ, যার নাম কি ছিল, প্যানজিয়া। তার নাম ছিল প্যানজিয়া। আচ্ছা, তার নাম ছিল প্যানজিয়া। আর তাহলে মহাদেশ যদি একটা হয় তাহলে সমুদ্র কি হবে বা ওশেন কি হবে, একটাই হবে। সেই ওশেনটার নাম ছিল প্যানথালাসা। তাহলে একটাই মহাদেশ ছিল, একটাই মহাসাগর ছিল। মহাদেশটার নাম ছিল প্যানজিয়া, মহাসাগরটার নাম ছিল প্যানথালাসা। আচ্ছা, তো কি হলো, কার্বনিফেরাস যুগের পরবর্তীকালে কি হলো, প্যানজিয়া ভাঙতে শুরু করলো এবং কিছু অংশ উত্তর দিকে চলে গেল এবং কিছু অংশ দক্ষিণ দিকে চলে গেল। তাহলে উত্তর দিকে যে অংশটা গেল তাকে আমরা বলবো লরেশিয়া বা আমরা বলতে পারি আঙ্গারা ল্যান্ড, এবং দক্ষিণ দিকের অংশটাকে আমরা বলতে পারি গন্ডোয়ানা ল্যান্ড। তাহলে দুটো অংশে ভাগ হয়ে গেল প্যানজিয়া, লরেশিয়া আর গন্ডোয়ানা ল্যান্ড। এর মধ্যে তাহলে কি হবে, সমুদ্রের জলগুলো এর মধ্যে ঢুকে যাবে, এই মহাদেশগুলোর মধ্যে দেখো সমুদ্রের জলটা ঢুকে গেছে। তাহলে তখন এই মাঝখানে যে সমুদ্রটা, লরেশিয়া আর গন্ডোয়ানা ল্যান্ডের মাঝের যে সমুদ্রটা, সেই সমুদ্রটার নাম কি, টেথিস সাগর। আমরা জানবো পরবর্তীকালে টেথিস সাগর থেকেই কিন্তু হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। তাহলে এইটুকু তোমরা জানলে। নেক্সট দেখো যে কন্টিনেন্টস গুলো কিভাবে ওই প্যানজিয়া থেকে তোমার বর্তমান দিনের যে কন্টিনেন্টস গুলো কিভাবে ফর্ম করলো। প্রথমে দেখো সেই এই সমস্ত কন্টিনেন্টস গুলো কি ছিল, এক জায়গায় জুড়ে সব ছিল। তারপর দেখো কিছু অংশ ভাঙন ঘটেছে। ভাঙনটার ক্ষেত্রে তোমার আলফ্রেড ওয়েগনার দুটো শক্তির কথা বলেছিলেন, একটা নিরক্ষীয় অভিমুখী শক্তি আর একটা জোয়ারি শক্তি। তাহলে কি করছে, নিরক্ষীয় অভিমুখী শক্তি কি করছে, মহাদেশগুলোকে নিরক্ষ রেখার দিকে চলন ঘটাচ্ছে। আর পশ্চিমামুখী শক্তি বা জোয়ারি শক্তি কি করে, জোয়ারি শক্তিগুলোকে পশ্চিম দিকে চলন ঘটাচ্ছে তোমার ওই মহাদেশগুলোর। তাহলে দেখো কিছু এই যে দক্ষিণ আমেরিকা আর এই আফ্রিকা দেখো আলাদা হয়ে গেল এবং বর্তমানের মহাদেশগুলো তৈরি হলো। তাহলে এইভাবে কিন্তু প্যানজিয়া ভেঙে আস্তে আস্তে আমাদের বর্তমান ভূখণ্ডগুলি তৈরি হয়েছিল। আচ্ছা, এবার এই যে বললাম দুটো শক্তির কথা বা দুটো চলনের কথা, তাহলে দুটো হচ্ছে, একটি হচ্ছে নিরক্ষীয় রেখা অভিমুখী চলন আর একটা হচ্ছে পশ্চিমাভিমুখী চলন। তাহলে প্যানজিয়ার ভাঙন কিন্তু এই দুটো শক্তির প্রভাবে বা এই দুটো কারণে ঘটেছিল। এই দুটোই কারণ, একটা হচ্ছে নিরক্ষীয় রেখা অভিমুখী চলন, মানে মহাদেশগুলো নিরক্ষ রেখার দিকে চলন ঘটছে, আর একটা হচ্ছে পশ্চিমামুখী চলন, মানে পশ্চিম দিকে কিছু কিছু মহাদেশের চলন ঘটছে। আচ্ছা, এবার দেখব মহাদেশীয় সঞ্চারণের শক্তি, শক্তি কি কি ছিল। দুটো শক্তি ছিল, একটা হচ্ছে নিরক্ষরেখা বা মহাদেশীয় চলনের শক্তি, যেটাকে আমরা ওয়েগনার বলেছেন বৈষম্যমূলক অভিকর্ষজ শক্তি। আচ্ছা, তাহলে এই শক্তিটা কি করে বলতো, এই শক্তিটা মহাদেশগুলোকে নিরক্ষরেখার দিকে চলন করেছে। দেখো এই আফ্রিকা মহাদেশটা কি ছিল, গন্ডোয়ানা ল্যান্ডের অংশ ছিল, মানে দক্ষিণ দিকে ছিল। এই গন্ডোয়ানা ল্যান্ডের অংশ আফ্রিকা মহাদেশ কি হলো, তোমার নিরক্ষরেখার দিকে তার চলন ঘটলো এবং সে এখন মানে নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান করছে, কিন্তু তোমরা ম্যাপে দেখবে। আর একটা হচ্ছে পশ্চিমামুখী চলন বা জোয়ারি শক্তি। এর ফলে কি হচ্ছে, এর ফলে দেখবে দক্ষিণ আমেরিকা যে মহাদেশটা আছে, দক্ষিণ আমেরিকার কিন্তু পশ্চিম দিকে চলন ঘটলো। আফ্রিকা আর দক্ষিণ আমেরিকা কিন্তু জুড়ে ছিল। আফ্রিকার কি হলো, নিরক্ষীয় অভিমুখী চলনের জন্য নিরক্ষরেখার দিকে চলন ঘটলো, আর দক্ষিণ আমেরিকার পশ্চিমামুখী চলনের জন্য বা জোয়ারি শক্তির জন্য পশ্চিম দিকে চলন ঘটলো। তাহলে এই জিনিসটা ঘটলো। নেক্সট আমরা দেখবো, এই যে বললাম কোনো কথা কিন্তু বলে দিলেই হয় না, তার মানে সপক্ষে আমাদেরকে কিছু প্রমাণও দিতে হয়। তাহলে ওয়েগনার কিন্তু কিছু কিছু সলিড প্রমাণ দেখিয়েছিলেন, যার জন্য তার তত্ত্বটা কিন্তু আজও আমরা পড়ছি বা মানছি। প্রথম তিনি বলেছিলেন এই যে জিগসো পিট, তোমরা জিগসো পাজেল নিশ্চয়ই খেলতে, ওই যে একটা গেম হয় না, সেই বিভিন্ন পশু পাখি ছবি থাকে, দিয়ে টুকরো টুকরো ভাঙা থাকে, আমরা টুকরোগুলোকে জুড়ে নিই। বা সব থেকে সহজ উদাহরণ আমরা যদি বলি, তুমি ধরো বিস্কুট খাবা বা বিস্কুট খাচ্ছ, তখন বিস্কুটটাকে ভাঙলে ভাঙলে তা তোমার এই হাতে একটা বিস্কুট, এই হাতে একটা বিস্কুট। এবার তুমি যদি বিস্কুটটাকে জোড়া লাগাও তাহলে কিন্তু আবার দেখবে যে
টুকরো, মানে সেই এইটাই যে সেই এই বিস্কুটটার টুকরো সেটা জুড়ে যাবে পুরো। তাহলে এই মহাদেশগুলোর ক্ষেত্রেও কিন্তু আলফ্রেড ওয়েগনার এই কথাটাই বলেছিলেন যে প্যানজিয়া যখন ছিল তখন কি ছিল, সমস্ত মহাদেশগুলো একত্রে অবস্থান করত। এবার আলাদা হলেও কি হবে, তোমার এই মাঝখানে দেখো খাঁজ থাকবে, যে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা যদি আমরা দেখি, তাহলে দেখো এই দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা আগে জুড়ে ছিল, এই যে জুড়ে আছে, এবং পরবর্তীকালে এটা আলাদা হয়ে গেছে। তাহলে এটাকেই বলছে জিগসফিট, মানে জিগসফিট এভিডেন্স। আর একটা দেখবো কি, ফসিল এভিডেন্স। ফসিল এভিডেন্স কি বলতো? আচ্ছা, তাহলে মহাদেশগুলো তো অনেক দূরে দূরে অবস্থিত, কোথায় দক্ষিণ আমেরিকা, কোথায় আফ্রিকা, কোথায় ইউরেশিয়া, কোথায় ইন্ডিয়া, কতটা ডিস্টেন্স। কিন্তু আমরা যদি দেখি তাহলে এই সবকটা কন্টিনেন্টের মধ্যে আমরা একই ধরনের জীবাশ্ম বা একই ধরনের ফসিল দেখতে পাচ্ছি। তো সেটা কিভাবে সম্ভব? তাহলে নিশ্চয়ই এগুলো জুড়ে ছিল, তার ফলে প্রাণীগুলো বিভিন্ন মহাদেশ জুড়ে চলাফেরা করছিল। তাই জন্য সব জায়গাতেই আমরা একই রকম ফসিল দেখতে পাচ্ছি। যেমন দেখো, এই যে মেসোসরাস কিন্তু আমরা সাউথ আমেরিকাতেও দেখতে পাচ্ছি, আফ্রিকাতেও দেখতে পাচ্ছি। আর একটা হচ্ছে তোমার এই লিস্টোসরাস কিন্তু আমরা সাউথ আমেরিকা, আফ্রিকা এবং ইন্ডিয়া, এই 3টে কন্টিনেন্ট জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো একটা তোমার এভিডেন্স, এই এভিডেন্স গুলো দিয়েছিলেন ওয়েগনার। আচ্ছা, আর একটা দেখতে পাই, আরেকটা হচ্ছে উদ্ভিদ গ্লসেপ্টরিস। তোমরা নিশ্চয়ই শুনেছো গ্লসেপ্টরিস। তাহলে এটা কি হয়েছে, এটাও কিন্তু আমরা বিভিন্ন মহাদেশে এই উদ্ভিদটা পেয়েছি। তাহলে এইগুলো দুটো এভিডেন্স। আচ্ছা, আর কিছু দেখবো কোল এভিডেন্স। এবার তোমরা নিশ্চয় জানো যে কোল এভিডেন্স কিন্তু এক একটা যুগের মানে কয়লা হয়, এক একটা যুগে ধরো ধরো কার্বনিফেরাস যুগে যেই কয়লাটা ছিল, তাহলে পরবর্তী যুগে সেই কয়লাটাকে আমরা কার্বনিফেরাস যুগের কয়লা তো বলবো না, তা আমরা সেটাকে অন্য প্লিস্টোসিন বা তোমার মেসোজোয়িক যুগের কয়লা বলবো, যদি সেটা পরবর্তী যুগে ভাগ হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কন্টিনেন্টে একই যুগের কয়লা পাওয়া যাচ্ছে, দেখো। তাহলে এটাও একটা এভিডেন্স হিসেবে ধরা যাবে। আর একটা কি, জিওলজিক্যাল এভিডেন্স, মানে রক। আমরা প্রত্যেকটা মহাদেশে একই ধরনের রক বা শিলা দেখতে পাচ্ছি। তাহলে এটাও সম্ভব ছিল না। ওয়েগনার বলেছিলেন যে রকি অ্যাপেলেসিয়ান, মানে অ্যাপেলেসিয়ান মাউন্টেন, রকি মাউন্টেন, এইগুলোর যে আমরা শিলাগুলো পাচ্ছি এখান থেকে, তাদের মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে। মানে মানে অন্যান্য মহাদেশেও কিন্তু এই শিলাগুলো পাওয়া যাচ্ছে। তাহলে কেন পাওয়া যাচ্ছে? নিশ্চয়ই তারা আগে কোনো কালে জুড়ে ছিল, তার জন্য কিন্তু এই মিলটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, পরবর্তীকালে আমরা দেখব ওয়েগনারের তত্ত্বের সমালোচনা। তাহলে কি, ভালো কাজ করতে গেলে তার সমালোচিত তোমাকে হতেই হবে। তাহলে ওয়েগনারের তত্ত্বের নানা ধরনের খুঁত বিভিন্ন বিজ্ঞানীরা কিন্তু বার করেছিলেন। তাহলে প্রথম খুঁত কি বার করেছিলেন? প্রথম খুঁত বার হয়েছিল হ্যারেল্ড জেফ্রিস নামে একজন বিজ্ঞানী বলেছিলেন কি, যে এই নিরক্ষীয় শক্তি আর ওই পশ্চিমামুখী চলন, মানে যেটা জোয়ারি শক্তি, এই দুটোর কথা বলেছিল না ওয়েগনার, এই দুটো শক্তি নাকি ততটা নাকি পাওয়ারফুল না যে একটা মহাদেশকে চলন ঘটাবে। এই কথাটা বলেছিলেন হচ্ছে তোমার হ্যারল্ড জেফ্রিস। তাহলে কিন্তু ওয়েগনার তো বললো যে না, এই দুটো শক্তির প্রভাবে নাকি চলন ঘটেছে। তাহলে এটাকে একটা সমালোচনা হিসেবে ধরা হয়েছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, বলছে যদি এই দুটো শক্তি যদি আমি ধরে নিই, যদি এই দুটো শক্তির প্রভাবে চলন ঘটেছে, আমি মেনে নিলাম ওয়েগনার যেটা বলেছে, যে এটা ওয়েগনার বলেছে যে এই দুটো শক্তির প্রভাবে চলন ঘটেছে, আমি মেনে নিলাম। কিন্তু এই শক্তির প্রভাবে পৃথিবীর নিজ অক্ষের ওপর আবর্তন 1 বছরের মধ্যে থেমে যাওয়া উচিত ছিল। মানে কি বলছে, যদি এই শক্তি দুটো কাজ করতো তাহলে নাকি পৃথিবীর আবর্তন 1 বছরের মধ্যে থেমে যেত। বুঝতে পারলা? আর একটা দেখো, যে বলছে এই আটলান্টিকের যে 2 উপকূল, এই আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, এদের মধ্যে যে মিলের কথা বলেছিলেন, সেটা যদি নাকি খুব খুঁটিয়ে যদি আমরা এটা পরীক্ষা করতে যাই, তাহলে নাকি আমরা ততটা মিল খুঁজে পাবো না। আর একটা হচ্ছে বলছে, আর একটা কথা কি বলেছিল বলতো ওয়েগনার? বলেছিল যে কার্বনিফেরাস উপযুগের পরবর্তীকালেই নাকি তোমার প্যানজিয়া ভাঙতে শুরু করেছিল। তাহলে ওয়েগনার হঠাৎ করে কার্বনিফেরাস যুগটাকে কেন এত ফোকাস করলো? কেন কার্বনিফেরাস যুগেই কেন তোমার প্যানজিয়া ভাঙলো? এর আগে কেন ভাঙলো না? কোন শক্তির জন্য এই প্যানজিয়াটা একসাথে জুড়ে ছিল মহাদেশগুলো? এই শক্তির কথা কিন্তু তোমার ওয়েগনার বলেনি, যে এর আগে কার্বনিফেরাস যুগের আগে কোন শক্তির প্রভাবে মহাদেশগুলো জুড়ে ছিল, প্যানজিয়া হয়ে অবস্থান করছিল, এবং কার্বনিফেরাস যুগে যে কেন ভাঙলো, এর বিষয়ে কোনো প্রমাণ ওয়েগনার কিন্তু দিতে পারেননি। তাহলে এই 3 ধরনের সমালোচনা কিন্তু আমরা ওয়েগনারের তত্ত্বের পাচ্ছি। আচ্ছা, ওয়েগনারের তত্ত্বের কিছু গুরুত্ব আছে। ওয়েগনারের তত্ত্বটা কিন্তু আমাদের খুবই
মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা থিওরি তোমাদের পরীক্ষার জন্য এবং জিওগ্রাফির জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। কেন? এই যে আমরা ওয়েগনারের থিওরির জন্যই কিন্তু আমরা পাতের চলন বা পাত সংস্থান তত্ত্ব যেটা আছে না, সেটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারছি। পাত সংস্থান তত্ত্বের কিন্তু একটা ভিত্তি হচ্ছে তোমার ওই ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহাসঞ্চারণ তত্ত্ব। আচ্ছা, এছাড়া আর্থার হোমস বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কি বলেছিলেন যে অ্যাস্ট্রনোস্ফিয়ারের মধ্যে পরিচলন স্রোত কাজ করে, তাহলে পরিচলন স্রোতের প্রভাবেও কিন্তু তোমার মহাদেশগুলো চলন ঘটতে পারে, তাহলে এটা একটা গুরুত্ব পেয়েছিলেন। এছাড়া বিজ্ঞানী হ্যারি হেস তোমার এই সমুদ্র তলের সম্প্রসারণ তত্ত্ব দিয়েছিলেন, সি ফ্লোর স্প্রেডিং যে থিওরিটা তোমরা পরে হয়তো পড়বে, এই তোমার মহাদেশীয় সঞ্চারণ তত্ত্ব মতনই এটা সমুদ্র তলদেশের সঞ্চালন মানে সম্প্রসারণ তত্ত্ব। এটা কে দিয়েছিলেন? হ্যারি হেস। এই হ্যারি হেস তত্ত্বটা দিয়েছিল কার উপর বেসিস করে? এই তোমার ওয়েগনারের কন্টিনেন্টাল ডিপ থিওরির ওপর বেস করে। তাহলে এইগুলো হচ্ছে গুরুত্ব। নেক্সট আমরা তুমি এই এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং তোমাদের জন্য, কিন্তু আমি এটা একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। তো তোমরা চুপ করে এই অ্যানিমেশনটা দেখো যে কিভাবে প্যানজিয়া থেকে আজকের মহাদেশগুলো সৃষ্টি হলো। আচ্ছা, তাহলে দেখলে কিভাবে আস্তে আস্তে করে প্যানজিয়া থেকে ভেঙে গিয়ে বর্তমান মহাদেশগুলো তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে এইটুকুই। এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি এর বিষয়ে একটা সহজ সরল নোট দেব এবং কিছু এই চ্যাপ্টার নিয়ে কোনো কিছু প্রশ্ন প্র্যাকটিস করব কতগুলো। তাহলে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় কি আসতে পারে না আসতে পারে এই বিষয়ে আমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। আর তত্ত্বটা তোমরা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কমেন্ট করো। আমি খুবই সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, না কোনো বেশি লেখালেখি দিয়েছি না কোনো দিয়েছি, মূলত ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। কোনো জিনিস যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।